যে বৌমা। আসসালামু আলাইকুম মা। ওয়ালাইকুম আসসালাম। বাবা, একবারে চাঁদের মতো দেখি আমার বৌমা। বৌমা, জানো সংসারে কত কাজকর্ম বলো? এই কাজকর্ম করতে গেলে এত গহনাগাটি পরে তো আর কাজকর্ম করতে পারবা না, তাই না? কাজকর্ম করতে গেলে গহনাগাটি রেখেই করতে হবে। আর আমাদের এলাকায় তুমি হয়তো জানো না, আশেপাশে ডাকাতের ভয় আছে। কোন সময় এসে ডাকাতি করে সব নিয়ে যাবে। আমি বলি কি, আমার ঘরে তো আলমারি আছে, এই গহনাগুলো তুমি আমাকে খুলে দাও, আমি সুন্দর করে আলমারিতে রেখে দিই। যখন তোমার প্রয়োজন হবে তখন তুমি চাইলে আমি তোমাকে বের করে দেব। মনে কিছু করো না বৌমা। আচ্ছা মা, বলেছিলাম কি যে আজকে রাতটা আমার কাছে থাক, কারণ আজকে তো আমার বাসর রাত। আর তাছাড়া তো আপনার ছেলে এখনও এই রুমে আসেই নেই। আমি বলছি কি মা, সকালবেলা দিয়ে দেব। আরে বৌমা, আশেপাশে সবাই জানে আমার ছেলে বিয়ে করেছে, আর তোমাকে দেখেও গেছে এত গহনাগাটি পরা। আজকে রাত্রেই যদি কোনো দুর্ঘটনা ঘটে যায় তখন কি করবে? আমি বলি কি, ওসব রিস্ক নেওয়ার কোনো দরকার নাই, তুমি খোলো তো। আচ্ছা, তোমার যদি খুলতে এত সমস্যা হচ্ছে আমি খুলে দিই। আর আমার ছেলের কথা বলছো, আহা এমন করো কেন? আমার ছেলের কথা বলছো না? আমার ছেলে যখন তুমি বেড়াতে যাবা পড়বা তখন তো দেখবেই। আর গহনা পরে কি হবে বাসর ঘরে বলো? আর খোলো না বৌমা। ব্যথা পাচ্ছি মা। ভীষণ মেয়ে হয়ে জন্ম নিছো, কত ব্যথা পাবা। সংসার করতে গেলে কত কিছু সহ্য করতে হয় বৌমা। আচ্ছা, কানেরটা খোলো তো দেখি। ও লাগছে মা। দেখি, এত গহনা, বাপরে বাপ। মা ব্যথা লাগছে চুলে। আর একটু তো লাগবেই। ইস, কত গহনা। তোমার বাবারও বলিহারি দেই, এত গহনা দিতে পারে মেয়েকে, আমার জানাই ছিল না। দেখি, ও হাতটা খোলো। আচ্ছা ঠিক আছে, আমি খুঁজছি। বাবা, কি সুন্দর হার বোমা। এগুলো আমি যত্ন সহকারে আলমারিতে তুলে রাখি। ওরে বাপ রে বাপ, গহনা ছাড়াও আমার বৌমাকে কি সুন্দর লাগছে। আচ্ছা ঠিক আছে, আমি এগুলো নিয়ে যাই, যখন তোমার প্রয়োজন হয় আমার কাছে চাইলে আমি দিয়ে দেবো। আমি আমার ছেলেকে পাঠিয়ে দিচ্ছি, ঠিক আছে? তুমি বসে থাকো। কি ব্যাপার, তুমি কাঁদছো কেন? আর তোমার শরীরের গহনা কোথায়? গহনা তো দেখছি না। আমি আসার আগেই গহনাগুলো খুলে ফেললে, আমাকে একটু দেখতে দিলে না? আমি ইচ্ছে করে খুলিনি, তোমার মা আমার সব গহনা খুলে নিয়ে গেছে। আমি মাকে এত করে বললাম যে মা, গহনাগুলো নিয়েন না, সকালে নিয়েন। আপনার ছেলে এখন পর্যন্ত আমার ঘরে আসেনি, কিন্তু তোমার মা আমার কোনো কথাই শুনলো না। মানে কি, মা এসে তোমার কাছ থেকে গহনা নিয়ে গেল, তুমি দিয়ে দিলে? তোমার মা চেয়েছে, আমি না দিয়ে কি পারি? তাছাড়া সে নিজের হাতেই খুলে দিয়েছে। আচ্ছা, আমি বুঝতে পারছি, তুমি কেঁদো না। দাঁড়াও, আমি মাকে ডাকছি। মা, মা, মা কই তুমি? এদিকে আসো। কিরে বাবা, ডাকছিস কেন? মা, তুমি এটা কি করলে আমাকে বলো তো? বাসায় নতুন বউ আসছে আজকে, তুমি তার গলা থেকে, তার শরীর থেকে সমস্ত গহনা খুলে নিয়েছো, কিন্তু কেন মা? ও, বৌমা বুঝি আমার নামে তোর কাছে বিচার দিছে? তুই তো জানোসই, নতুন বউ, তারপর আমাদের আশেপাশে এলাকার লোকজন ভালো না, কোন সময় চুরি ডাকাতি হয়ে যায় কিনা। এই জন্যই তো বৌমাকে বললাম গহনাগুলো খুলে দাও, আমার ঘরে আলমারি আছে, আমি সুন্দর করে রেখে দিই। এটা যদি আমার দোষের হয়ে থাকে তাহলে আর কি বলবো। এই জন্যই তো আমি খুলে নিয়ে গেছি। গহনাগুলো ওর বাবা মাকে বানিয়ে দিয়েছে, এমন তো না যে গহনাগুলো আমরা বানিয়ে দিয়েছি, তাই না? যে আমরা খুলে রেখে দেব। ওর বাবা মায়ের গহনা ওর অনেক শখের। তুমি অ্যাটলিস্ট আজকে রাতের জন্য ওর কাছে দিয়ে রাখতে, তুমি কালকে নিতে পারতে। তুমি আজকে কেন ওর কাছ থেকে গহনাগুলো খুলে নিতে গেলে বলো তো? দেখ বাবা, আমি যেটা করেছি তো ভালোর জন্যই করছি, আসলে তুইও এখন আমাকে ভুল বুঝছিস। মা শোনো, আমি খুব ভালো করেই জানি আমাদের এলাকার চোর ডাকাতের ভয়ে তুমি গহনাগুলো খুলে নাওনি। তুমি খুলে নিয়েছো শুধুমাত্র তোমার সুখের জন্য, যাতে করে তুমি এই মানুষটাকে কষ্ট দিতে পারো। একটা জিনিস ভাবো তো মা, আজকে যদি তোমার মেয়ের সাথে এমন কাজটা হতো, তোমার কেমন লাগতো? তাছাড়া
আমার তো মনে হয় এই কষ্ট তোমার বোঝা উচিত যে একটা নতুন বউয়ের শরীর থেকে গহনাগুলো খুলে নিলে তার কতটা কষ্ট লাগে। তো তুমি এটা কেন বোঝো না? আমাকে বোঝাতে আসিস না। আমি যখন এই বাড়ির বউ হয়ে আসি না, তখন তোর দাদিও ঠিক এমনভাবে আমার কাছ থেকে গহনাগুলো খুলে নিয়ে তার আলমারিতে রেখেছিল। কোনো দিনও তোর বাবার সাথে বেড়াতে গেলে আমাকে একটু বের করে দিত না। সে গহনাগুলো রেখে দিত তার সিন্দুকের ভিতরে। হ্যাঁ, চাইলেই বলতো এগুলো দেওয়া যাবে না, চোর ডাকাতের ভয়, অমুক তমুক। তখন যে কত কষ্ট পেতাম সেটা আমিই জানি। তোর বাবা কখনো প্রতিবাদ করে নাই, কিন্তু গহনাগুলো দিয়েছিল আমার বাবার বাড়ি থেকে। আর ওই কষ্টটাই আমি ভুলতে পারি নাই। এই জন্যই তো আমি রাগে ক্ষোভে বৌমার কাছ থেকে গহনাগুলো খুলে নিয়েছি। মা, তুমি যদি এটা বুঝে থাকো যে দাদির কাছ থেকে তুমি যে কষ্টটা পেয়েছো সেম কষ্টটা তুমি তোমার বৌমাকে দিচ্ছ, তাহলে তুমি একবার চিন্তা করো যে তোমার বৌমা কতটা কষ্ট পাচ্ছে। মা, আমি বলি কি, তুমি গহনাগুলো ওকে আজকে দিয়ে দাও। তোমার সাথে যেটা ঘটেছে সেটা আগের যুগে ঘটতো, এখন তো আর ওই যুগ নেই, তাই না মা? এখনকার যুগে মেয়েরা গহনা পরে থাকবে, এটাই তো স্বাভাবিক, তাই না? তাছাড়া মা, তুমি হয়তো তোর কষ্টটা ফিল করতে পারছো, কারণ এই সেম কষ্টটা দাদি তোমাকেও দিয়েছে। তাই আমি বলি কি মা, ওকে কষ্ট না দিয়ে ওর গহনাটা ওকে ফেরত দাও। মা, আমাকে একটা কথা বলুন তো, আমি তো আপনাদের বাসায় নতুন বউ, আর আপনি যদি আমার সাথে প্রথমেই এই আচরণ করেন, তাহলে কি আপনি আমার থেকে আদৌ ভালোবাসা পাবেন? পাবেন না। আর তাছাড়া আমি এখনও আপনার বাসায় নতুন, মাত্র আজকে এসেছি। আপনি আমাকে যেমন শিক্ষা দিবেন আমি তো তেমন শিক্ষাই পাবো। আমি তো আপনার কাছ থেকেই শিখবো, তাই না? তাছাড়া একটা কথা কি মা, আপনার শাশুড়ি যেটা করেছে আপনিও আমার সাথে সেটা করবেন, আবার আমার ছেলের বউর সাথে আমি যদি সেইটা করি, তাহলে হবে কি এই ব্যাপারটা না আমাদের ভিতরে যুগ যুগ ধরে থেকে যাবে। আর আমরা যদি এই ব্যাপারটা মনে করি যে না, যেটা আমার শাশুড়ি করেছে ওই কষ্টটা আমি আর আমার ছেলের বউকে পেতে দেবো না, তাহলে কিন্তু আমাদের ভিতরে আর এই ব্যাপারটা থাকবে না, আমরা সবাই মিলে খুব ভালো থাকতে পারবো। ঠিকই বলেছ বৌমা, আমি তো এতটা ভেবে দেখি নাই। আমি তো সবসময় চিন্তা করছি আমার শাশুড়ি যেগুলো করে আমিও ঠিক সেগুলোই করব। এই জন্য তো এটা করেছি। বৌমা, তুমি কান্নাকাটি করো না। তোমার গহনাগুলো আমি খুলে নিয়েছিলাম না, আমি গহনাগুলো নিয়ে এসে নিজ হাতে তোমাকে পরিয়ে দিব। এবার খুশি তো? আচ্ছা মা। আচ্ছা। ভাবি, তুমি এটা কি করতেছো? হ্যাঁ, মাছের মাথা দিয়ে ভাত খাচ্ছো? তুমি জানো না স্বামী মারা গেলে মাছের মাথা খাওয়া নিষেধ? আমার ভাইটা মারা গেছে মাত্র 2 মাস হয়েছে, আর এখনই তোমার মাছের মাথা খেতে হবে? তুমি তো ভারী লুবি একটা মহিলা। সাথী, আমি মাছের মাথা খাইতে বসছি, তাতে সমস্যা কোথায়? আর আমি মাছ খেলে কি কোনো অপরাধ? হ্যাঁ, তুমি সব সময় আমার সাথে খারাপ আচরণ করো, কেন করো? হ্যাঁ, আমার না ভাল লাগে না, বুঝছো? তোমরা সব সময় কি করো, তোমাদের খাওয়া দাওয়া শেষ হইলে যে শাক আর ডাল পড়ে থাকে সেগুলো আমার জন্য রেখে দাও। আমিও তো মানুষ, তাই না? আমারও তো খাইতে ইচ্ছা করে। আজকে আমার খুব ইচ্ছা করতেছিল মাছ খাওয়ার জন্য, তাই দেখলাম যে মাছের মাথাটা আছে, ভাবলাম যে খায়া নেই। তোমরা তো পরে খাইবা কইলা, এই জন্য তো খাইতে বসছি। আর তুমি আমার মুখের সামনে থেকে মাছের মাথাটা নিয়ে গেলা। তুমি জানো না স্বামী মারা গেলে মাছ মাংস ডিম এগুলো খেতে নেই, শুধু সবজি দিয়ে ভাত খেতে হয়? এটা হয়েছে অলক্ষীদের কাজ, আর তুমি তো অবশ্যই একটা অলক্ষী মহিলা। তুমি যদি অলক্ষী না হতে তুমি এ বাসায় আসতে না আসতে আমার ভাইকে খেতে না। শুধুমাত্র তোমার জন্য আমার ভাইটা মারা গেছে, আমার ভাইয়ের পরিবর্তে তুই মরতে পারতি না? তুমি আমার সাথে এমনি কেন কথা কইতাছো? হ্যাঁ, সব সময় খারাপ আচরণ করো আমার সাথে, আমার কথা শুনাইতেই থাকো। আমি তো এই বাড়ির বউ, তাই না? আমারও তো সম্মান আছে। তুমি কেন আমার লোকে এমন করো? আর আমি কি এমন ভুল কাজ করছি? কইনা খাইতেই তো বইছিলাম। খাবার খাওয়া কি পাপ নাকি? সব সময় তোমরা আমার লোকে খারাপ আচরণ করো। তোমাকে খাওয়া শেষে যে খাবারটুকু বাঁচে এইটুকু আমারে দাও খাইতে। আমি এসব খাবার খাইতে খাইতে আমার জিভে চর পড়ে গেছে, আমার আর স্বাদ লাগে না কোনো কিছু। আজকে একটু মাছ খাইতে চাইছি, এই জন্য তুমি আমার মুখের সামনে থেকে খাবারের প্লেট নিয়ে গেলা। তুমি জানো না মানুষের মুখের সামনে থেকে খাবারের প্লেট নিতে নাই? আমি তো বাইরে যে খাবার খাই নাই, আমি তো ঘরের মধ্যে খাবার খাইতেছি। আমি খাবার খাইলে অমঙ্গল হয়। যখন এই খাবারগুলো রান্না করি, যখন এই মাছ মাংস আমি হাতটা ধুই, তখন অমঙ্গল হয় না তোমাকে সংসারের? এই তুই তো অনেক কথা বলা শিখেছিস,
শুধুমাত্র তোর জন্য সমাজ আমাদের অপমানিত হতে হবে। কারণ মাছের মাথা এটা বউয়েরা খেতে পায় না, এটা শুধু শাশুড়িদের জন্য। আর এই মাছের মাথাটা আমার মায়ের জন্য ছিল। শোন, বেশি কথা বলে না, একদম বাসা থেকে ঘর ধাক্কা দিয়ে বের করে দিব। তুমি আমার এই বাড়ি থেকে বাড়ি করতে পারো না। তোমার ভাই আমারে বিয়ে করে নিয়ে আইছিল, হয়তো আমার ভাগ্য খারাপ, তাই উনি আমার সাইডে চলে গেছে। এটা আমার স্বামীর বাড়ি, আমি যতদিন বাইসে থাকবো এই সংসারে থাকবো। তুমি পারবে না আমারে বাড়ি করে দিতে। আর তুমি কেন সবসময় আমার লোক কেমন করো? তোমারে বিয়ে দিলে তুমি তো চলে যাবে পরের বাড়ি, তখন তো তোমার এই সংসারে কোনো অধিকার থাকবো না। আর তোমার বিয়ে দেওয়ার পর যদি তোমার সংসারে তোমার ননদ তোমার লোক এগুলো করে, তখন তোমার ভাল লাগবো? কি? যত বড় মুখ নয় তত বড় কথা। তোকে তো আমি কি ব্যাপার সাথী, তুমি আমার বোনের গায়ে হাত তুললে কেন? আমার বোনকে থাপ্পড় মারলে কেন? আমার বোন কি এমন করেছে যে আমার বোনকে তুমি থাপ্পড় মারলে? তুমি কি ভুলে গিয়েছো আমার বোন তোমার বড় ভাবি, তোমার ভাইয়ের বউ? তুমি কিভাবে তোমার বড় ভাবির গায়ে হাত তোলো? বলো, আমার বোন কি এমন অপরাধ করেছে যে কারণে তুমি আমার বোনের গায়ে হাত তুলেছো? তুমি জানো আমার বোনকে আমরা ছোটবেলা থেকে কোনোদিন তার গায়ে হাত তুলিনি, তার গায়ে ফুলের আঁচড় পর্যন্ত লাগতে দেইনি। আমরা কত যত্ন করে আমাদের বোনকে মানুষ করেছি, আর সেই তুমি কি না আমার সেই বোনের গায়ে হাত তুলেছো? তোমার সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। তুমি কেন আমার বোনের গায়ে হাত তুলেছো? বোন, তুই আমাকে একটা কথা বলতো, এই মেয়ে কেন তোর গায়ে হাত তুলেছে? ভাইয়া, আমি অনেক দিন ধরে মাছ খাই না। আজকে আমি মাছ রান্না করছি, পরে ভাবলাম যে ওরা তো এখন খাইবো না, তাহলে আমি করে মাছ দিয়ে ভাত খাই, এই জন্য আমার গায়ে হাত তুলছে। সামান্য একটা মাছের মাথা দিয়ে ভাত খেয়েছিস এজন্য তোর গায়ে হাত তুলেছে? ওর এত বড় সাহস, যেই বোনের গায়ে আমরা কোনোদিন হাত তুলিনি সেই বোনের গায়ে হাত তোলে, তাও সামান্য একটা মাছের মাথার জন্য? আরে এমন মাথা তো আমাদের বাড়িতে পচে। তুই আমার বোনের গায়ে হাত তুলেছিস, আজকে তোকে আমি উচিত শিক্ষা দেব। এখন কেমন লাগছে? আমার বোনকে তুই থাপ্পড় মেরেছিস না, আমিও তোকে মেরেছি। বাবা বাসার কেমন আছো? আর এখানে এত চেঁচামেচি কিসের? মাত্র 2 মাস হলো আমার ছেলেটা মারা গেছে। আমার মনের অবস্থা ভালো না, আমি পাথর হয়ে গেছি। সংসারে কি হচ্ছে না হচ্ছে আমি কোনো কিছু খেয়াল করতে পারছি না, আর এর মধ্যে তোরা ঝামেলা লাগিয়ে নিয়েছিস। কি হয়েছে বাবা বলো তো? মামুইমা, আপনার এই মেয়ে আমার বোনের গায়ে হাত তুলেছে, যে কিনা ওর ভাবি, ওর ভাবির গায়ে হাত তুলেছে। আপনি বুঝতে পারছেন? সামান্য একটা মাছের মাথা নিয়ে আমার বোনের গায়ে হাত তুলেছে। আমার বোন কি করেছে? সামান্য একটা মাছের মাথা দিয়ে 2টা ভাত খেয়েছে, এটাই তার দোষ। আর এজন্য নাকি ওর ভাবির গায়ে হাত তুলেছে। যে বোনের গায়ে আমরা কোনোদিন হাত তুলিনি সেই বোনের গায়ে আপনার মেয়ে হাত তুলেছে। এখন কি করবো আপনি বলেন? বাবা বাসা, আমার মেয়েটা ছোট মানুষ, ও ভুল করে ফেলেছে। ওর হয়ে আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি। আর দ্বিতীয়ত কথা কি বাবা জানো, আমাদের সময় মুরব্বীরা বলতো যার স্বামী মারা যায় তার নাকি মাছ মাংস ডিম দুধ ভালো মন্দ খাওয়া নিষেধ। আর সেটাই আমার মেয়েকে আমি বলেছিলাম, আর এই জন্যই আজকে তোমার বোনের সাথে এরকম ব্যবহার করেছে। বাবারে, ও যা করেছে তা তো করেই ফেলেছে। ঠিক আছে, তুমি যখন এগুলো মানতে পারছো না, সহ্য করতে পারছো না, আমি বুঝি তোমার কষ্ট হচ্ছে। আমি এখন থেকে কথা দিলাম তোমার বোনের দিকে আমি সব সময় খেয়াল রাখবো, ওর উপর যাতে কোনো অন্যায় অত্যাচার না হয় আমি সেদিকে দেখবো বাবা। না মামাইমা, যে বাড়িতে ননদ তার ভাবির গায়ে হাত তোলে সেই বাড়িতে আমি আমার বোনকে কোনোভাবে রাখতে পারি না। আমি আমার বোনকে আমার বাড়িতে নিয়ে যাব এবং ওকে আমি ভালো মন্দ খাওয়াবো। আমার যতটুকু সাধ্য আছে আমি ততটুকু আমার বোনকে খাওয়াবো। চল বোন, তোকে এই বাড়িতে থাকতে হবে না, আয়। এবার খুশি হয়েছিস তো? খুব ভালো হয়েছে না?
তানহা, তুমি এটা কি করলে? আমি বাজার থেকে সব থেকে বড় মাছটা কিনে এনেছি যাতে করে আমার শাশুড়ি এই মাছের মাথাটা খেতে পারে, অথচ তুমি এই মাছের মাথাটা আমার শাশুড়িকে না দিয়ে আমার বাবার প্লেটে তুলে দিয়েছো। কিন্তু কেন? তুমি আমার শাশুড়িকে কেন অপমান করলে? জামাই বাবাজি, তুমি আমাদেরকে দাওয়াত করে এনেছো কি অপমান করার জন্য? হ্যাঁ, সামান্য একটা মাছের মাথার জন্য আমরা এত অপমানিত হচ্ছে, তাও কিনা আমার মেয়ের কাছে। তুমি আমাদের বাসায় গিয়ে আমাদের দাওয়াত করলে, কি বললে যে আম্মা আপনি অনেক দিন আমাদের বাসায় যান না, আপনি বাসায় যান আর আপনার মেয়েকে দেখলে পরে আপনার ভালো লাগবে, এই জন্য আমরা এসেছি। আর এখানে এসে সামান্য একটা মাছের মাথার জন্য আমার মেয়ের কাছে আমি অপমানিত হচ্ছি, এটা কি সহ্য করা সম্ভব? দাওয়াত করেছো তো আমাদের, তাই না? আর মাছের মাথাটা তো আমাদের প্লেটে আসার কথা, কিন্তু আমার প্লেটে না আসে সেই মাছের মাথা গেল কিনা তোমার বাবার প্লেটে। এটা কত বড় অপমান সেটাকে তুমি বুঝতে পেরেছো? তুমি ইচ্ছে করে আমার মেয়েকে দিয়ে আমাকে অপমান করেছো। আপু, তুমি মাকে আর আমাকে প্ল্যান করে অপমান করছো, তাই না? কেন, আমরা কি করেছি তোমার সাথে? হ্যাঁ, কেন অপমান করলে আমার মাকে? শোনো, ভাইয়ের নিজে আমাদেরকে এবার ইনভাইট করে নিয়ে এসেছে, আর তুমি কিনা ভাইয়ের সামনে আমাদেরকে অপমান করেছো। আপু, তুমি একটা কথা ভুলে যাচ্ছ কেন, যে ভাইয়ের সকালবেলা কিন্তু এই বাজার আমাদের জন্য করেছে, মাছ আমাদের জন্য কিনেছে। তুমি সেই মাছের মাথা আমার মাকে না দিয়ে তোমার শ্বশুরকে কেন দিবে? আমার মনে হয় কি জানো, তুমি আমার মায়ের সন্তান না, তুমি তোমার শ্বশুরের সন্তান। যাই হোক, আচ্ছা তুমি আমাকে একটু কথা বলো তো, তুমি হয়েছো আমার বড় বোন, তোমার কাছ থেকে আমি অনেক কিছু শিখবো, আর সেখানে তুমি যদি তোমার সংসারের ব্যাপারে ঝামেলা পাকাও, তাহলে আমি তোমার কাছ থেকে কি শিখবো বলো তো? আসলে কি, আমার মেয়েকে আমি সুশিক্ষায় শিক্ষিতই করতে পারি। যদি সুশিক্ষায় শিক্ষিত করতে পারতাম তাহলে আজকে আমার মেয়ে অন্তত আমার সাথে এরকম ব্যবহার করতে পারতো না। হ্যাঁ মা, তুমি একদম ঠিক কথাই বলেছো। আমার মনে হয় কি তুমি আসলে ওকে শিক্ষাটা দিতে পারো না। চুপ, একদম চুপ, আর একটাও কথা বলবি না তুই। আর মা, তোমার সাথে আমি পরে কথা বলতেছি। বাসা, আমি কি এমন অপরাধ করেছি যার কারণে তুমি আমার গায়ে হাত তুললে? আচ্ছা, আমি মানলাম তুমি আমার মা বোনকে দাওয়াত করে নিয়ে এসেছো, আমার মা বোনের জন্য ভালো মন্দ বাজার করেছো, আর সেটা আমি রান্না করেছি। আচ্ছা, একটা কথা বলো তো আমাকে, আমার মা এই বাড়িতে আসলে আমার মাকেই কেন মাছের মাথা খেতে হবে? আমি তো মাছের পেটি রান্না করেছি, আরও অনেক ধরনের আইটেম করেছি, মা তো সেগুলো দিয়ে খেতে পারবে, মাছের মাথা তো খেতে হবে এমন তো আর নয়। আর তুমি তুমি আমাকে বলে না বাবাকে কেন মাছের মাথা খেতে দিয়েছি? আমি তোমাকে বলছি, শোনো, তুমি যখন সকালে বাজার করে নিয়ে এসে আমাকে দিয়েছিলে আর বলেছিলে সুন্দর করে রান্না করতে, তখন জানো বাবা আমাকে কি বলেছিল? বাবা আমাকে বলেছিল, বৌমা আমি তো অনেক দিন যাবত এই মাছের মাথা খাইনি, তুমি যদি আমাকে মাছের মাথাটা খেতে দিতে তাহলে আমি খুশি হতাম। যখন বাবা আমাকে এই কথাটা বলেছিল না, তখন আমার খুব খারাপ লেগেছে। তখন আমি বাবাকে বলেছিলাম, বাবা আপনি কোনো টেনশন করবেন না, আমি যখন এই মাছের মাথাটা রান্না করব তখন আমি আপনাকেই খেতে দিব, অন্য কাউকে না। আর মা, তুমি আমাকে কি বললে? তুমি তোমার মেয়েকে সুশিক্ষা দিতে পারো, তাই না? আচ্ছা মা, আমরা যখন ছোট ছিলাম তুমি তো সবসময় আমাদেরকে বলেছো তুমি যেই বাড়িতে আছো, যার বাড়িতে আছো, তারপরে তোমার দায়িত্ব কর্তব্য আছে, তার পছন্দেই তোমার পছন্দ। মা, আমি তো সেটাই করেছি। তুমি ছোট থেকে আমাদেরকে যে শিক্ষা দিয়েছো আমি সেটাই করেছি। আমার শ্বশুর মাছের মাথা খেতে অনেক পছন্দ করে, আমি তার পছন্দটাকেই প্রাধান্য দিয়েছি, এর তো কোনো অন্যায় না মা। আর মা, তুমি তো আমার মা হও, তাই না? তুমি তো আর এই বাসায় মেহমান না, মেহমান হয়ে এসেছো, ভালো মন্দ খাবার খাবে তারপরে এখান থেকে চলে যাবে। তোমার মেয়ের বাড়িতে আসলে মাছের মাথায় কেন খেতে হবে তোমার? আর সাথী, তুই আমাকে কি বললি? আপু, তোমার কাছ থেকে তোমার শিক্ষা নিতে হবে, তুমি যদি এমন কথা, তাহলে আমি শিক্ষা কোথা থেকে নিব? আচ্ছা তুই আমাকে একটা কথা বলতো, আমি অন্যায়টা কোথায় করেছি? আমার শ্বশুর মাছের মাথা খেতে পছন্দ করে, আমি তার পছন্দকে প্রাধান্য দিয়েছি, আমি তার ইচ্ছাটা পূরণ করতে চেয়েছি, এটা আমার ভুল না? আমি কোনো ভুল করিনি। আচ্ছা তোমাদের তো খুশি হওয়ার কথা, তোমরা তো আরো হাতে তুলে দিবে আমি ভালো কাজ করেছি, কিন্তু না, তোমরা কেন আজকে এমন আচরণ করতেছো আমি কিচ্ছু বুঝতে পারতেছি না। বিশেষ করে বাসা তুমি আমার গায়ে হাত তোলে, আমি তো অন্য কাউকে খেতে দেইনি, তোমার বাবাকে খেতে দিয়েছি, তুমি খুশি হবে, উল্টো তুমি আমার গায়ে হাত তোলে, আমি বিষয়টা মানতে পারতেছি না। বৌমা, আমার এই মাছের মাথা খাইতে হইব না, মাছের মাথাটা তোমার আম্মুরে দেব। বাবা আপনি একদম চুপ করে থাকবেন, আজকে যদি এই মাছের মাথা কেউ খায় সেটা হচ্ছে না আপনি, অন্য কেউ মাছের মাথা খাবে না। আমার মার বোনের যদি মনে হয় তারা এখানে মাছের মাথা খেতে পারছে না এবং অপমানিত মনে করছে, তাহলে তাদের এই বাড়িতে থাকতে হবে না, তারা আমার এই বাড়ি থেকে চলে যেতে পারে। তানহা, তুমি কিন্তু এবার একটু বেশি বাড়াবাড়ি করছো। তুমি চুপ থাকো,
তুমি একটা কথাও বলবে না। আমি যেটা করছি একদম রাইট করছি। এই মাছের মাথা যদি কেউ খায় সেটা হচ্ছে আমার শ্বশুর মশাই, অন্য কেউ খেতে পারবে না। কেন বাবা বাসা, তুমি আমাকে বলেছিলে যে আমার মেয়ে তোমার বাবার সাথে কেমন ব্যবহার করে, কেমন তার সেবা যত্ন করে তুমি জানো না, তুমি সারাক্ষণ অফিসেই পড়ে থাকো। আমি বলেছিলাম আমার মেয়েকে আমি যেভাবে সুশিক্ষায় শিক্ষিত করেছি, আমার মেয়ে কখনোই তোমার বাবাকে অবহেলা করবে না, অমর্যাদা করবে না। কিন্তু তুমি অতটা আমার কথার গুরুত্বই দিলে না। তখন কি করলাম, আমরা তিনজন মিলে যুক্তি করলাম যে এর একটা পরীক্ষা নিতে হবে। আর দেখেছো তো আজকে পরীক্ষায় আমার মেয়ে পাশ করেছে। আর আমার মেয়ে পাশ করা মানে তো আমার পাশ করা। আমি খুব খুশি হয়েছি মা। তুই যে তোর শ্বশুরকে এত ভালোবাসোস, এত সম্মান করস, আমি তো এটাই চাই যে প্রত্যেকটা মেয়ে তার শ্বশুর বাড়িতে গেলে যেন তার শ্বশুর শাশুড়ি ননদ দেবর যারাই থাকে সবাইকে সম্মান করুক, তাদেরকে আপন ভাবুক। হ্যাঁ, আমরা তো দুদিনের জন্য বেড়াতে আসব, আমরা তো বিয়ের পর হয়ে যাব, কিন্তু আপন তো শ্বশুর শাশুড়ি যারা আছে তারাই। মা, আমি খুব খুশি হয়েছি, আমি তোকে নিয়ে অনেক গর্ব করি। দেখছেন ভাইয়া, আমি আর মা আপনাকে আগেই বলেছিলাম যে আমার বোন সবসময় আপনার বাবাকে নিজের বাবা মনে করবে। আমার বোনকে নিয়ে আপনার চিন্তা করার কোনো কারণ নেই। আপু প্লিজ আমাকে ক্ষমা করে দে। আমি শুধু শুধু তোকে অনেক কথা শুনিয়েছি, শুধুমাত্র তোকে একটু পরীক্ষা করার জন্য। আমি জানি আমার বোন কেমন, তারপরও ভাইয়াকে বিশ্বাস করানোর জন্য। আমা, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি আপনার মেয়েকে সত্যি সুশিক্ষায় শিক্ষিত করেছেন। বাবা, আমি তোমার কাছে ক্ষমা চাইছি। আমি তোমার সামনে তোমার বৌমার গায়ে হাত তুলেছি। বাবা, আমি ইচ্ছে করে ওর গায়ে হাত তুলিনি। আমি জাস্ট ওকে পরীক্ষা করার জন্য ওর গায়ে হাত তুলেছি, যে তোমাকে কতটা ভালোবাসে সেটা দেখার জন্য। তা না, তুমি আমাকে ক্ষমা করে দিও। আমি সত্যি ইচ্ছে করে তোমার গায়ে হাত তুলিনি। আমি জাস্ট তোমাকে পরীক্ষা করছিলাম, আর সেই পরীক্ষায় তুমি পাশ করেছো। সত্যি আমি অনেক ভাগ্যবান। আচ্ছা হইছে, অনেক কথা বলছো, এখন সবাই বসো, খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে তো। বেবি, এই ল্যাংড়াকে না পরে থাকতে দেখতেই ভালো লাগে, দাঁড়াতে দেখতে ভালো লাগে না। একদম ঠিক কথা বলেছো তুমি। কি খুব হাঁটতে ইচ্ছা করতেছে, এটা নিয়ে হাঁটার কি দরকার, এখানে বসে থাক না, দেখতে খুব ভালো লাগতেছে। আর তুই তো জানিস না আজকে তোর সাথে কি কি যে করব আমি, তুই সেটা কল্পনাও করতে পারবি না। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তোমার আদরের ছেলে কল করেছে, একটু কথা বলি। যদি সাউন্ড করছিস না একদম মেরে ফেলবো বলে দিলাম। হ্যালো বেবি, কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি কেমন আছো? এই তো অনেক ভালো আছি। কি খবর তোমার এখন বলো তো? আমার খবর ভালো। বলো তো, তুমি আমার মায়ের ঠিকঠাক খেয়াল রাখছো তো? কি যে বলো না তুমি, তোমার মার আমি খেয়াল না রেখে থাকতে পারি বলো? তোমার মাকে শুধু তোমার মা, তোমার মা তো আমারও মা। তোমার মাকে যে আমি কতটা ভালোবাসি তুমি সেটা চিন্তাও করতে পারবে না। আর এত বেশি খেয়াল রাখি, আমি নিজে না খেয়ে তোমার মাকে খাইয়ে দিই, তুমি জানো? আচ্ছা, তুমি একটা কাজ করতো, আমার মাকে একটু দাও তো, মায়ের সাথে কথা বলি। না না না, এখন মানে হচ্ছে এখন দেয়া যাবে না, বুঝতে পারতেছো না কেন? মা একটু আগে ঘুমাইছে, মাকে ওষুধ খাইয়ে ঘুম পাড়িয়ে রেখেছি। এখন যদি মাকে গিয়ে ডাকি তাহলে মা তো প্রবলেম হবে, মাথায় প্রেশার পড়বে, বুঝো না কেন তুমি? আচ্ছা বেবি তুমি এখন রাখো তাহলে। ওয়েট ওয়েট বেবি, বেবি শোনো শোনো, আজকে না কিছু টাকা পাঠাও, ঠিক আছে? মাকে চেক আপ করতে হবে, মানে হচ্ছে যে রেগুলার যে চেক আপটা মাকে করায় না, আজকেও করাতে হবে। তো টাকা লাগবে না, টাকা না হলে কি হবে বলো? আচ্ছা, আমি সময় মতো তোমার টাকা পাঠিয়ে দেবো। তুমি টাকা নিয়ে কোনো টেনশন করো না। ওকে, আমি রাখি। বাহ বেবি, তোমার মাথায় এত বুদ্ধি। তোমার বোকা জামাইকে কিভাবে বোকা বানিয়ে তুমি টাকা নিয়ে আসতেছো। যাক, ভালোই হলো, আমারও তো পকেট খালি কিছু টাকা হবে। যাই হোক, ইয়ে করো যে দুষ্টামি করতে করতে না আমার খুব ক্ষুধা লেগে গেছে, তুমি একটু খাবারের ব্যবস্থা করতে বলো না। ওকে বেবি, নো প্রবলেম, আমি তোমার জন্য এখনই খাবারের ব্যবস্থা করতেছি। আই বুড়ি, যা বাইরে গিয়ে তোর স্যারের জন্য নাস্তা নিয়ে যা। আনবে, তবে ওই বয়স্ক মহিলাটা না। ওঠো মা।
আমি নিজে গিয়ে নিয়ে আসবো। মা, বাসার তুমি যে আজকে চলে আসলে, তোমার না আগামী মাসে আসার কথা ছিল? হ্যাঁ আমার আগামী মাসে আসার কথা, কিন্তু আমি একটু আগেই চলে আসলাম তোমাদেরকে সারপ্রাইজ দেবো বলে। ভাবলাম যে দুদিন পরেই তোমার বার্থডে, একটু আগে যাই, গিয়ে তোমাদেরকে সারপ্রাইজ দিই। কিন্তু তোমাদেরকে সারপ্রাইজ দিতে এসে তো আমি নিজেই সারপ্রাইজড হয়ে গেলাম। আমি কি দেখলাম এটা? তুমি আমার মায়ের সাথে দিনের পর দিন অত্যাচার করে যাচ্ছ। আরে আমি আমার ফ্যামিলির জন্য বিদেশে গেছি, প্রবাসে গিয়ে কাজ করতেছি শুধুমাত্র আমার ফ্যামিলির জন্য, তোমার জন্য, আমার মায়ের জন্য। অথচ তুমি কি করলে? আমার মায়ের সাথে এত বড় অত্যাচার করতে পারলে? বাজার রে, এইটা তো কিছুই না। এর থেকে অনেক অত্যাচার আমারও সহ্য করুন লাগে। আমারে ঠিক মতো খাওন দেয় না, উপোস রাখে, খাইতে চাইলে মারধর করে। জানুস বাজার, আমারে ঘরের মধ্যে আটকে রাখে, পিছন থেকে তালা দিতে হয়। কত কই আমি বাথরুমে যামু, আমার খিদা লাগছে, আমার খাওন দাও, তাও তালা খুলে না, আমারে খাইতে দেয় না। মা, তোমার সাথে এত কিছু ঘটে গেছে আর তুমি কোনো কিছু আমাকে জানানোর প্রয়োজন মনে করোনি? আমাকে একটা ফোন করে জানাতে পারতে। কেমনে জানাবো বাজার, আমার কাছে তো কোনো ফোন নাই। ফোন তো বৌমার কাছে, কত কইছি, হাতে ধরছি, পাও ধরছি। আমার একটু আমার পোলার সাথে কথা কইতে দাও। আমার এই বুকটার মধ্যে ছটফট করে ওর সাথে কথা কইনের জন্যে। দেয় নাই, উল্টা আমার ধরে মারছে। নানা বাসার মা যা কিছু বলতেছে সব মিথ্যা কথা। মার কথা তুমি বিশ্বাস করো না। আমি কখনো কখনো এমন কিছু করি যাতে মায়ের কষ্ট হয়। আর ও তো আমার ফ্রেন্ড, ও অনেকদিন পর আমাদের বাড়িতে আসছে, এই জন্য মাকে একটু বলেছিলাম নাস্তার কথা, তাছাড়া আজ কিছুই না। না না বাজান, বৌমাও সব মিথ্যা কথা কইতেছে। তুই বিদেশ যাওয়ার পর ওই পোলাটা প্রতিদিনই আসে, ওগোর সাথে এমন একটা সম্পর্ক আছে যা আমি মুগ্ধ কইতে পারতেছি না। আর এই জন্যই তো আমার উপর এত অত্যাচার করে। বাসার বিশ্বাস করো, মা যা বলতেছে একদম মিথ্যা কথা। ও তো শুধু আমার জাস্ট ফ্রেন্ড, ওর সাথে অন্য কোনো সম্পর্কই নাই আমার। প্লিজ বাসার তুমি মায়ের কথা বিশ্বাস করো না, আমাকে একটু বিশ্বাস করো। আর মা তো আমার নিজের মায়ের মতো, আমি আমার নিজের থেকেও বেশি যত্ন করি মায়ের। মা দেখো শুধু শুধু আমার নামে মিথ্যা কথা বলতেছে, তুমি মায়ের কথা বিশ্বাস করো না প্লিজ। ব্যাস, অনেক হয়েছে। তোমার নাটক আমি অনেক সহ্য করেছি, তোমার নাটক আমি অনেক দেখেছি। তোমার এই নাটকটা না বন্ধ করো। তুমি কি ভেবেছো আমি কোনো কিছুই জানি না? আমি সব কিছুই জানি। আমি দরজার সামনে দাঁড়িয়ে তোমার সব কিছু ভিডিও রেকর্ড করে রেখেছি। তুমি আমার মায়ের সাথে ঠিক কি পরিমাণে অত্যাচার করেছো। আর আমি বিদেশ গিয়েছি কিসের জন্য? প্রবাসের দিনের পর দিন, বছরের পর বছর কেন পড়ে আছি? শুধুমাত্র তোমাদের জন্য, আমার মায়ের জন্য, যাতে করে তুমি একটু ভালো থাকো, আমার মা একটু ভালো থাকে। অথচ তুমি ঠিকই ভালো আছো। আমার প্রবাসের টাকা নিয়ে তুমি তোমার বয়ফ্রেন্ডের সাথে লীলা খেলা করছো, তাই না? আর আমার মাকে রেখেছো কষ্টে, আমার মাকে নির্যাতন করে যাচ্ছ। তোমাকে যে আমি কি অবস্থা করব তুমি সেটা নিজেও বুঝতে পারছো না। বাসার প্লিজ তুমি আমার কথাটা একটু শোনার চেষ্টা করো। শাট আপ! একটা কথা বলবে না তুমি। এখন যে তোমরা নিজেদের পায়ে দাঁড়িয়ে আছো না, একটু পরে নিজেদের পায়ে দাঁড়িয়েও থাকতে পারবে না। তাই ভালোই ভালোই বলছি, আমার চোখের সামনে থেকে চলে যাও। যাও, বেরো যাও। সাহস তো দেখবেন এখন। ভাবি, তুমি কোন সহজে মায়ের গায়ে হাত দিল? হ্যাঁ, হাই, তোর কি মনে হয় তোর ব্যবহার সম্পর্কে আমি কোনো কিছু জানতে পারবো না? এই যে নিন, খেয়ে আমাকে একটু উদ্ধার করুন। কিছুক্ষণ পরে আমার মা আর আমার বোন আসবে, তাড়াতাড়ি খান। ভাবি বাসায় কি আর কোনো তরকারি নেই? না মানে শুধু ডাল দিয়ে ভাত দিলেন, আমরা কি শুধু ডাল দিয়ে ভাত খেতে পারবো বলেন? ডাল দিয়ে খাবার খেলে কি হবে? হ্যাঁ, মহাসাগর অশুদ্ধ হয়ে যাবে। এখানে আসলে কি তোমাদের মাছ মাংস খাওয়াতে হবে? বৌমা, এটা তুমি কেমন ব্যবহার করছো আমি তো বুঝতে পারছি না। আরে সকালে তো আমার ছেলে মাছ মাংস বাজার থেকে নিয়ে আসলো, তুমি সেটা রান্নাও করলে, কিন্তু খাবারের টেবিলে আমাদের মাত্র ডাল দিলে কেন? শুনুন মা, মাছ মাংস আনলেই কি আপনাদেরকে খেতে দিতে হবে? হ্যাঁ, কারা আপনারা শুনি? 2 দিন নাই, 1 দিন নয়, 2 দিন 1 দিন পর পর আমাদের বাসায় চলে আসেন কেন? কি পেয়েছেন এখানে? হ্যাঁ,
খাবারের হোটেল পেয়েছেন যে আপনারা এখানে আসবেন আর আপনাদেরকে মাছ মাংস খাওয়াতে হবে? শুনুন, এটা কোনো খাবারের হোটেল না, এটা আমার বাসা। সো আপনারা যখন তখন আমার বাসায় আসবেন না। বৌমা, এটা আমার ছেলের বাসা, আমি যখন খুশি আসব, এখান থেকে যাব। তুমি বলার কে? আর এত বড় সাহস তুমি কোথা থেকে পেলে? কি সাহস কোথায় পেয়েছি? এই, আপনি আমার সাহসের কি দেখেছেন? হ্যাঁ, সাহস তো দেখবেন এখন। ভাবি, তুমি কোন সহজে মায়ের গায়ে হাত দিলো? হ্যাঁ, আরে প্রিয়া, কি হয়েছে? কি করছো? আরে তুমি চলে এসেছো? মাকে আর সাব্বিরকে খাবার দিচ্ছিলাম। ও আচ্ছা, তোমার ভাই ভাবি এখন আসেনি? না, তার একটু পরে আসবে। আচ্ছা, কি ব্যাপার, ওদের ডাউল দিয়ে ভাত খেতে দিয়েছো কেন? মাছ মাংস কিছু দাওনি? আরে আমি মাকে অনেক করে বলেছি যে মা আপনি শুধু ডাল দিয়ে ভাত খাবেন, ঘরে তো মাছ আছে, তারপরে মাংস আছে, আপনারা এগুলো দিয়ে কেন খাবেন? মা আমাকে কি বললো যে বৌমা বাসায় বসে সারাদিন মাছ খায়, গ্রামে তো মাছ ছাড়া আর কিছুই নেই, তারা নাকি মুরগি পালে, সারাদিন বাসায় বসে মুরগি খায়, এই জন্য বললো তারা নাকি ডাল দিয়ে ভাত খাবে। আর আমার হাতের ডাল নাকি মার কাছে অনেক স্বাদ লাগে, তাই তো মাকে ডাল দিয়ে ভাত দিয়েছি। হ্যাঁ বাবা, আসলে কি বাসায় তো সবসময় ভালো মন্দই খাই, মাছ মাংস প্রতিদিন খেতে খেতে বোরিং হয়ে গেছি, তাই বৌমাকে বললাম যে তোমার হাতের ডাল রান্না তো অনেক মজাদার, তো তুমি ডাল যেহেতু রান্না করছো, ডাল দিয়ে আমাদের খেতে দাও। তাই তো বৌমা ডাল দিয়ে খেতে দিয়েছে। মাই আমাকে বলেছে ডাল দিয়ে ভাত খাবে। হাই, তোর কি মনে হয় তোর ব্যবহার সম্পর্কে আমি কোনো কিছু জানতে পারবো না? শোন, আমার মা আর আমার ভাই আসবে দেখে আমি আজকে আগে আগে অফিস থেকে সার্কাস থেকে ছুটি নিয়েছি, যাতে আমার মা আর ভাইকে একটু টাইম দিতে পারি। আর আমি আসার সময় দরজা দিয়ে সব দেখেছি তুই আমার মা আর আমার ভাইয়ের সাথে কোন ধরনের ব্যবহার করেছিস। তোর সাহস কিভাবে হয় আমার মায়ের গায়ে হাত তোলার? হ্যাঁ, তুই আমার মায়ের গায়ে হাত তুলেছিস, তোর সাহস দেখে তো আমি অবাক হয়ে যাচ্ছি। আমার মা আর আমার ভাই এখানে যখন খুশি তখন আসবে, তোর সমস্যা কোথায়? আমার মা আমার ভাই আমার ইনকামের টাকা খায়, তোর ইনকামের টাকা খায়? তুই ইনকাম করিস? আমি একটা জিনিস ভালো করে খেয়াল করেছি, যখনই আমার বাড়ির কোনো আত্মীয় স্বজন আমার বাড়িতে আসে তখন তো চোখে মুখে ফোটে, অথচ তোর বাড়ির কোনো আত্মীয় স্বজন আসলে তাকে কত আপ্যায়ন করে খাওয়াস। আমি মাছ মাংস সব কিছু বাজার করে দিয়ে গেছি, আর তুই সেগুলো রান্নাও করেছিস, অথচ সেগুলো আমার মা আর আমার ভাইকে না দিয়ে তুই তোর মা আর তোর বোনের জন্য রেখে দিয়েছিস। কোথায় তোর মা আর তোর বোন? কোথায়? ওদেরকে ফোন দিয়ে বল আমার বাড়িতে না আসতে। আমার বাড়িতে যদি ওরা ঢোকে না, তাহলে ওরা ভালোভাবে এখান থেকে ফেরত যেতে পারবে না, ওদের হাত পা ভেঙে এখান থেকে বাসায় পাঠিয়ে দেবো। আর তোর মতো মেয়ের সাথে আমি সংসার করব না, যে কিনা তার শ্বশুর বাড়ির লোকজনকে দেখতে পারে না, শুধুমাত্র তার নিজের বাড়ির লোকজনকে ছাড়া। তোকে আমি ডিভোর্স দিয়ে দেবো। ভাইয়া চুপ করো, আমি কিছু বলতে চাই। মা, তুমি আমাকে একদম বারণ করবে না, আমি অনেক সহ্য করেছি, আর সহ্য করতে পারবো না। এইভাবে এই বাড়িতে পা রাখার পর থেকে তুমি একের পর এক আমাদের সাথে বাজে আচরণ করে যাচ্ছ, খাবার টেবিলে বসে আমাদের সাথে বাজে আচরণ করেছো, ডাল দিয়ে ভাত দিয়েছো। যাই হোক, ওগুলো আমি সহ্য করে নিয়েছি, কেন জানো? মা আমাকে তোমাকে কিছু বলতে বারণ করেছে, আমার হাত চেপে ধরে রেখেছিল যাতে আমি তোমাকে কোনো রিয়েক্ট করতে না পারি। তুমি কেমন, হ্যাঁ, তোমাকে ভালো ফ্যামিলির মেয়ে মনে করেছিলাম, কিন্তু না, তোমার ফ্যামিলি যেরকম তুমি সেই শিক্ষাটাই পেয়েছো। আর হ্যাঁ ভাইয়া, তুমি তো সব কিছু লুকিয়ে রেখেছো, তাই আমি আর এখানে কি আর বলবো। আমি তোমাকে যদিও পরে বলতাম, কিন্তু তোমার বইয়ের বিচার তুমি নিজেই করবে। আমি চাইলেও বিচারটা করতে পারতাম, কিন্তু আমি একজন আইনের লোক হয়ে পারি না তোমার বইয়ের গায়ে হাত দিতে। এই, তোমার কি লজ্জা করছে না? হ্যাঁ, এখনো ভাইয়ের গাড়ি বসে বসে খাচ্ছ? তোমার তখন বয়স হয়েছে, চাইলে তো তুমি জব করেও খেতে পারো। আমার ভাই আমার কাছ থেকে কোনো টাকা নেওয়ার জন্য বা আমার বাসায় বসে খাওয়ার জন্য আসেনি। আমার ভাইকে আমি অনেক কষ্ট করে অনেক টাকা খরচ করে ম্যাজিস্ট্রেট বানিয়েছি, ও আজকে ম্যাজিস্ট্রেট হয়েছে, এজন্য আমার বাড়িতে এসেছে। আর তুই কিনা আমার সেই ভাইয়ের সাথে খারাপ ব্যবহার করিস? তোর সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। তুই এখন এই মুহূর্তে আমার বাসা থেকে বের হয়ে যাবি, ডিভোর্স লেটারটা সময় মতো পেয়ে যাবি। যা, বেরো যা। খায়রুল, খায়রুল প্লিজ আমাকে ক্ষমা করে দাও, আমি আমার ভুলটা বুঝতে পেরেছি। আমি আমি সব সময় মাকে পর ভাবতাম, আমার শাশুড়ি ভাবতাম, আমি কখনো মা ভাবিনি। আর তাছাড়া সাব্বির যে ম্যাজিস্ট্রেট হয়েছে সেটা তো আমি জানতামই না, জানলে আমি কখনো এমন ব্যবহার করতাম না। প্লিজ খায়রুল, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি আর এমনটা কখনো করবো না। আমি এখন থেকে সবসময় মাকে মা বলেই জানবো, আর শাশুড়ি বলে তাকে অপমান করবো না, অবহেলা করবো না। প্লিজ আমাকে ক্ষমা করে দাও, তারপর আমাকে বাসা থেকে বের করে দিও না। তুমি ছাড়া আমি কোথায় যাব, আমি কার কাছে যাব? ও আচ্ছা,
তুই যদি জানতিস যে আমার ভাই ম্যাজিস্ট্রেট হয়েছে তাহলে ওদের সাথে খারাপ ব্যবহার করতিস না, তাই না? তোরা মেয়েরা কেমন জানিস, যখন দেখিস কোনো পুরুষ টাকা ইনকাম করে সেই পুরুষের মূল্য আছে, আর যখন দেখিস কোনো পুরুষের ইনকাম নেই, তার পকেট ফাঁকা, তখন সেই পুরুষের কোনো মূল্য নেই, তাই না? আজকে আমার ভাই ম্যাজিস্ট্রেট হয়েছে দেখে তুই ওকে মূল্যায়ন করছিস, অথচ একটু আগে কি বলেছিস, আমার ভাই আমার ঘাড়ে বসে খায়, আমার হোটেলে বসে খায়, তাই না? তোর মতো মেয়ের সাথে সংসার করা আমার দ্বারা সম্ভব না। যা এখান থেকে বের হয়ে যা। আর যদি তুই এখানে থাকতে চাস তাহলে আমার মা আর আমার ভাই যদি তোকে ক্ষমা করে তাহলেই কি বল আমি তোকে রেখে দেবো। মা মা প্লিজ আপনি আমাকে ক্ষমা করে দিন। আমি যদি আজ আপনার বৌমা না হয়ে যদি আপনার মেয়ে হতাম, আপনি কি আমাকে ক্ষমা করে দিতেন না মা? ঠিক আছে মা, আসলে সন্তানরা তো ভুলই করে। খায়রুল, আমি কিছু মনে করিনি, ও ভুল করেছে, ওর ভুল বুঝতে পেরেছে, আমি ওকে ক্ষমা করে দিয়েছি। কি ব্যাপার, তুই ব্যাগ নিয়ে কোথায় যাচ্ছ? আমি এই বাসা থেকে চলে যাচ্ছি। বাসা ভাড়াটা বালিশের নিচে আছে। তোমার ওষুধপত্র সব আমি গুছিয়ে রেখেছি। সাব্বির, আমি তোমাকে অনেক ভালোবেসে বিয়ে করেছিলাম। আমি সারাটা জীবন তোমার সাথে থাকতে চেয়েছিলাম, খুব ভালোভাবে থাকতে চেয়েছিলাম, কিন্তু হঠাৎ করে কি একটা দুর্ঘটনা ঘটে গেল। তুমি পঙ্গু হয়ে গেলে, আর তুমি পঙ্গু হওয়ার সাথে সাথে এই সংসারের সমস্ত দায়িত্ব আমার কাঁধের উপর এসে পড়লো। আমি ও জব সামলিয়ে বাসার সব কাজ করে তোমার যত্ন নিয়ে এখন আমি ক্লান্ত হয়ে গেছি। আমি না এসব আর পারছি না। আমি তাই ডিসিশন নিয়েছি, আমি এই বাসা ছেড়ে চলে যাব। আমার অফিসের একজন কলিগ আছে, ও আমাকে খুব পছন্দ করে, তাকেও আমার খুব ভালো লাগে। তাই আমি ডিসিশন নিয়েছি আমি তাকে বিয়ে করব আর তার সাথে সুখে সংসার করব। ঠিক আছে, এতে আমার কোনো সমস্যা নেই। তোমার যেখানে খুশি তুমি সেখানে যাও। তবে কি জানো, তুমি একটা ভুল করে ফেলেছো। তোমার এই কথাটা আমাকে আরো আগে বলার দরকার ছিল, যে তুমি আমার সাথে স্যাটিসফাই না। তোমার এত এত প্রবলেম, তোমার লাইফে এত এত প্রবলেম, এত এত অবজেকশন, আর তাছাড়া এরকমটা হবারই কথা, তাই না? কারণ আমি তো পঙ্গু, তোমাকে কামাই করে খাওয়াতে পারছি না, তোমাকে সুখে রাখতে পারছি না। আমি চাই তুমি ভালো থাকো, সুখে থাকো, কারণ তোমার সুখে আমার সুখ। আমি আমি সবসময় তোমার ভালো চাই, সব সময়। যাও। কি ব্যাপার, তোমার আসতে এত দেরি হলো যে? বাই দ্য ওয়ে, তোমার ব্যাগটা আমাকে দাও। চলো। কি ব্যাপার, দাঁড়িয়ে গেলে যে? আমি তোমার সাথে যেতে পারবো না। আমি সাব্বিরকে অনেক ভালোবাসি, আমি সাব্বিরকে ছাড়া বাঁচতে পারবো না। প্লিজ তুমি এখান থেকে চলে যাও, আমার সাথে আর কখনো যোগাযোগ করবে না, কখনো যোগাযোগ করবে না। দাও আমার ব্যাগ দাও। শোনো, আমি জানি তুমি আমার সাথে যাবে না, আর তুমি আমাকে ভালোবাসো না। আমার সাথে তোমার যেটা ছিল সেটা ছিল মোহ, সাব্বিরের সাথে যেটা ছিল সেটা ভালোবাসা। আমি জানি তুমি সাব্বিরকে অনেক ভালোবাসো, আমার সাথে তুমি সুখী হতে পারবে না, সাব্বিরের সাথে সুখে থাকবে। শোনো, সাব্বিরকে অনেক ভালোবাসবে, সাব্বিরের সাথে অনেক ভালো থাকো, আমি সেই দয় করি। দেরি করো না, যাও, সাব্বির বসে আছে।
তোমাকে ছেড়ে যেতে, আমি পারবো না তোমাকে ছাড়া থাকতে, আমি পারবো না তোমাকে ছেড়ে অন্য কারোর সাথে সংসার করতে। আমি তোমাকে অনেক ভালোবাসি। আচ্ছা সাব্বির, তুমি এত বোকা কেন? তুমি তো একটাবার আমাকে বলতে পারতে যে তুমি আমাকে ছাড়া থাকতে পারবে না। আচ্ছা একটা কথা বলো তো, আমি যদি আজকে সত্যি সত্যি চলে যেতাম, তাহলে তুমি একা একা ওষুধ খেতে কিভাবে? তুমি বাসা ভাড়া দিতে কিভাবে? তুমি তো কোনো কাজ করতে পারো না। তুমি তোমাকে একটাবারের জন্য বলতে পারতে যে তুমি আমাকে অনেক ভালোবাসো, তাহলে তো আমি তোমাকে ছেড়ে কখনো যেতাম না। আর সাব্বির, তুমি কিভাবে ভাবলে যে আমি তোমাকে ছেড়ে চলে যাব? তুমি যখন ভালো ছিল তখন আমি তোমার হাতটা ধরেছিলাম, আর আজ তোমার সময় খারাপ বলে আমি তোমাকে ছেড়ে চলে যাব? আমি এতটা স্বার্থপর, তুমি আমাকে এতদিন এই চিনলে? তোমার কি একটা কথা মনে আছে, যেদিন আমাদের প্রথম দেখা হয়েছিল, তুমি আর আমি দুজন ঘুরতে গেছিলাম, তুমি একটা কথা বলেছিলে আমাকে যে জীবনে যতই কিছু হোক না কেন তুমি কখনো আমার হাত ছেড়ে যাবে না। যখন আজকে তুমি চলে গেলে, আমার না বারবার সেই কথাটাই মনে পড়েছে। সাথে কি আমার কথা রাখলো না? সে যে কথা দিয়েছে কখনো হাত ছেড়ে যাবে না, আজকে আমি পঙ্গু বলে আমাকে ছেড়ে চলে গেল। তার মানে ও আমাকে সত্যিকারের ভালোবাসেনি, স্বার্থ ছিল। কিন্তু না, আমি এখন যা ভেবেছি সব ভুল। আমি তোমাকে ভুল বুঝেছিলাম, কিন্তু না, তুমি আমাকে সত্যি অনেক ভালোবাসো। তুমি চলে গিয়েও আমার কাছে আবার ফিরে এসেছো, তুমি তোমার কথা রেখেছো। আমি কি করবো বলো? এটা তো একটা ভাগ্য ছিল, হয়তো একটা নিয়তি ছিল, তাই আজকে আমি পঙ্গু। তবে এটার মাধ্যমে একটা জিনিসই পরীক্ষা হলো যে সত্যিকারের ভালোবাসা। সাথী, সত্যি কথা বলতে কি সাথী, সত্যি কথা বলতে কি আমি তোমাকে অনেক অনেক বেশি ভালোবাসি। তোমাকে ছাড়া আমি এই কিছুক্ষণ মনে হয় আমার দম বন্ধ হয়ে যাচ্ছিল, আমি মরে যেতাম হয়তোবা। তুমি যদি আর ফিরে না আসতে, আমাকে আর তুমি কখনো দেখতে পেতে না, আমি দম বন্ধ হয়ে মরে যেতাম। আমি তোমাকে সত্যি অনেক বেশি ভালোবাসি। তোমার জীবনে আমাকে অনেক প্রয়োজন, আমি সারাটা জীবন তোমার সাথে কাটাতে চাই, তোমার পাশে থাকতে চাই সাব্বির। আরে চেয়ারম্যান সাহেব, আপনি? আজব তো, আপনি আমার বাসায় এসে আমার গায়ে হাত তুলতেছেন কেন? কি সমস্যা আপনার? আবার আপনি আমার বাসায় এসে আমার গায়ে হাত তুলতেছেন, সমস্যা কি আপনার? সাব্বির, এই সাব্বির, এদিকে আসো তাড়াতাড়ি তুমি। কি ব্যাপার, কি হয়েছে চেয়ারম্যান সাহেব আপনি? আরে দেখো না, চেয়ারম্যান সাহেব আমাদের বাড়িতে এসে আমার গায়ে হাত তুলেছে। তুমি তো জানোই ছোট থেকে বড় হয়েছে, বাবা মা কখনোই আমার গায়ে হাত তুলেনি, অথচ আজকে তোমার জন্য আমার বাসায় এসে চেয়ারম্যান সাহেব আমার গায়ে হাত তুললো, আর তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো, কিছুই বলবে না? কি কি বলছো? চেয়ারম্যান সাহেব তোমার গায়ে হাত তুলেছে? চেয়ারম্যান সাহেব আপনি এটা কি করলেন? আপনি আমার ওয়াইফের গায়ে হাত তুললেন কেন? কি কারণে বলেন আমাকে। আজব তো, আপনি আমার গায়ে হাত তুলতেছেন, কি সমস্যা আপনার? আমি না ঠিক বুঝতে পারতেছি না, আমাদের অপরাধটা কি যে আপনি আমাদের সাথে এরকম বিহেভ করছেন এসে বাসায় এসে? আপনাদের সাথে আমার ইম্পর্টেন্ট কথা আছে, ভিতরে চলুন, ভিতরে গিয়ে কথা বলি। চলুন। চেয়ারম্যান সাহেব বসুন। চেয়ারম্যান সাহেব, আমি না ঠিক বুঝতে পারলাম না, আপনি হঠাৎ করে আমাদের সাথে এরকম আচরণ কেন করছেন? প্রথমে আপনি আমার ওয়াইফের গায়ে হাত তুললেন, তারপর আমাকে যখন ডাকলো, আমি যখন আপনাকে জিজ্ঞেস করলাম কি হয়েছে, আপনি কথা না বার্তা না আপনি আমার গায়ে হাত তুলেন। আমরা তো অবশ্য আপনার কাছ থেকে এরকম আচরণ কখনো আশা করিনি। কেন করলেন এরকম বলেন? তুমি এখনো বুঝতে পারতেছো না? কিন্তু আমি না সব কিছু বুঝে ফেলেছি। আমার মনে হচ্ছে কি, মনে হয়তো বা নেশা করে এখানে এসেছে, নেশা করে এখানে এসে আমার গায়ে, তোমার গায়ে হাত তুলেছে। আমার এখন মনে হচ্ছে তুমি পুলিশে কল দাও, পুলিশে কল দিয়ে ওনাকে ধরিয়ে দাও, তাহলে না সব কিছু ফাঁস হয়ে যাবে। হ্যাঁ, এখন তো দেখা যাচ্ছে যে আমাদের ওইটাই করা উচিত। এখন আমাদের আইনের আশ্রয় নিতে হবে, কারণ আপনি হঠাৎ করে সন্ত্রাসের মতো বাসায় ঢুকে আমাদেরকে হাত তুলেন, এরকম বিহেভিয়ার করলে তো আমরা অবশ্যই আইনের আশ্রয় নিব, তাই না? দেখুন মিস্টার সাব্বির সাহেব, আমার এলাকার পুলিশ খুব ভালো করেই জানে আমি কোনো বাজে নেশা করি না, আর কোনো বাজে নেশার অভ্যাস আমার নেই। দেখুন, আপনারা যেহেতু বুঝতে পারছেন না যে আপনারা কি করেছেন, তাই আপনাদেরকে আমি ভালো করে বলে দিচ্ছি,
আপনারা এই এলাকা ছেড়ে চলে যান। সেটা না হয় বুঝলাম, কিন্তু আমাদের সাথে আপনি এরকম আচরণ কেন করছেন সেটা তো আমরা বুঝতে হবে, তাই না? আমরা তো বুঝি না। আর তাছাড়া আমি ভালো করে জানি আপনি একজন সম্মানিত ব্যক্তি, আপনি কোনো নেশা টেশা কিছুই করেন না, আপনি একজন ভালো মানুষ। তারপর জানা সত্ত্বেও কিন্তু আপনার এই আচরণটা আমি না আপনার কাছ থেকে অ্যাকসেপ্ট করি নাই। তাই আপনি জিজ্ঞেস করছি যে আমাদের ভুলটা কোথায়, আপনি আমাদেরকে ভুলটা বলেন। আপনাদেরকে আমি বুঝিয়েছি, আপনারা বুঝতে চাচ্ছেন না। আর এটা হয়তো ভুলে গেছেন যে আপনারা কোন অপরাধ করেছেন। আপনারা যে অপরাধ করেছেন সেই অপরাধের ক্ষমা হয় না। যেহেতু আপনারা আপনাদের অপরাধটা বুঝতে পারছেন না, আমি সেদিকে নাই গেলাম। আমি আপনাদের শুধু একটাই কথা বলবো, আপনাদেরকে আমি 1 সপ্তাহ সময় দেব, অনলি 1 উইক। এই 1 সপ্তাহের মধ্যে আপনারা আমার এলাকা ছেড়ে চলে যাবেন এবং আমার এলাকার আশেপাশে কোথাও আপনারা কোনো ফ্ল্যাট কিনতে পারবেন না। আর যাতে আপনারা এই এলাকার আশেপাশে কোনো ফ্ল্যাট না কিনতে পারেন সেটার ব্যবস্থাও আমি করব। আর হ্যাঁ, একটা কথা মনে রাখবেন, আপনার অফিসের বসকে কিন্তু আমি ভালো করেই চিনি, আর আপনার অফিসকেও আমি চিনি। আপনার অফিসের বসের সাথে আমার বেশ ভালো সম্পর্ক। আপনি যদি একটু তেড়িবেড়ি করেন না, আপনার চাকরি খেয়ে নিতে আমার বেশি সময় লাগবে না। তাই ভালোই ভালো বলছি, এই এলাকা ছেড়ে চলে যান। দেখেন চেয়ারম্যান সাহেব, আপনি এরকম কথা কেন বলতেছেন আমি না ঠিক বুঝতে পারতেছি না। আপনি যখন চেয়ারম্যান পদে দাঁড়ালেন তখন আমরা আপনার জন্য কি কম করেছি? আমরা কত কষ্ট করেছি, আমরা অফিস থেকে এসে আপনার পিছে কাজ করেছি, আপনার সাথে কাজ করতে গিয়ে আমরা অনেকের কাছে খারাপ হয়ে গিয়েছি। আর আপনি আমাদের সাথে এরকমটা করতেছেন। আর আপনি একজন সম্মানিত ব্যক্তি হয়ে আপনার কাছ থেকে না এটা আমরা কখনো অ্যাকসেপ্ট করি না। হ্যাঁ, আমার হাজবেন্ড আপনার জন্য কম কষ্ট করেনি। সারাদিন অফিসে জব করে এসে তারপর আপনার জন্য মানুষের দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে ভোট চেয়েছে। আর আপনি কিনা এখন আমাদের সাথে অসম্মান করে কথা বলতেছেন। আপনি কি এটা জানেন আমার হাজবেন্ড শুধুমাত্র আপনার জন্য ওর বন্ধু বান্ধবের কাছে শত্রু হয়ে গেছে? আচ্ছা, আপনার জন্য শত্রু হয়ে লাভ কি হলো যদি আপনি আমাদেরকে বিপদে ফেলেন? দেখুন চেয়ারম্যান সাহেব, আমাদের প্রবলেমটা কোথায় সেটা জানার কিন্তু অধিকার আমাদের আছে, আপনি কিন্তু আমাদেরকে বলতে পারেন। আর এটা জানার অধিকার আমাদের অবশ্যই যেহেতু আছে, আপনি বলবেন, তারপর আপনি যে বিহেভ আমাদের সাথে করছেন করবেন, কিন্তু আপনি না জেনে না শুনে আপনি এইভাবে বিহেভ করতে পারেন না। হ্যাঁ, আপনি তো আমাদের সাথে অন্যায় করতেছেন, এটা কিন্তু একদমই ঠিক না। ও, আপনারা এখনো বুঝতে পারছেন না আপনারা কি করেছেন? যেই ফ্ল্যাটে আপনারা আপনাদের বাবা মাকে রাখতে পারেননি, সেই ফ্ল্যাটে থাকার অধিকার আপনাদেরও নেই। আপনি কিভাবে পারলেন আপনার বাবা মাকে বৃদ্ধাশ্রম রেখে আসতে? আর আপনার বউ না হয় ভুল করেছে, আপনার বউ না হয় তার ইচ্ছে মতো কাজ করেছে, কিন্তু আপনারও তো শোনা উচিত ছিল যে আপনার বাবা মা ঠিক নাকি ভুল। আপনি সেটা না শুনে আপনার বউয়ের কথায় আপনার বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখে এসেছেন। এটা কি ভালো কাজ করেছেন? একদমই ভালো কাজ করেননি। দেখুন চেয়ারম্যান সাহেব, আপনি আমার বাবা মাকে নিয়ে কথা বলতে পারেন না। আর তাছাড়া এটা আমাদের পারিবারিক বিষয়, ব্যক্তিগত বিষয়, আপনি আমাদের বিষয়ে নাক গলাবেন কেন বলেন? ঠিকই তো চেয়ারম্যান সাহেব, আমার হাজবেন্ড তো একদম ঠিক কথা বলেছে। আপনি হলেন চেয়ারম্যান, আপনার দায়িত্ব হলো এলাকার মানুষের সেবা করা। আপনি যদি চেয়ারম্যান হয়ে এলাকার মানুষকে বিপদে ফেলেন তাহলে তো হবে না। আর বাই দ্য ওয়ে, আমাদের পার্সোনাল বিষয়ে আপনি নাক না গলালেই ভালো হবে। আপনারা কিন্তু আমার এরিয়াতেই থাকেন, আর এই এরিয়াটা আমার এরিয়ায় কে কি করছে সেটা দেখার দায়িত্বও কিন্তু আমার। এটা আপনাদের মাথায় রাখা উচিত। দেখেন, আপনাদের আমি লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, আপনারা 1 সপ্তাহের মধ্যে এই এরিয়া ছেড়ে চলে যাবেন। মাথা রাখবেন, 1 and only উইক। এর বেশি সময় যদি লেট করেন না, এখন তো গায়ে হাত তুলেছি, পরে লাঠি পেটা করব। লাঠি পেটা করে হাত পা ভেঙে হসপিটালে ভর্তি করে দেব। প্রয়োজনে আপনাদের বিল আমি ভরবো। তারপরেও আপনাদেরকে আমি এই এলাকায় থাকতে দেব না। আপনারা এই এলাকা ছেড়ে এই এলাকার বাইরে চলে যাবেন। এই এলাকার আশেপাশেও যেন আমি আপনাদেরকে না দেখি বলে দিলাম। আমি আজকে উঠি। আপনাদেরকে যে প্রজেক্ট দেয়া হয়েছে ওটা ঠিকঠাক মতো কমপ্লিট করবেন, ওকে? এই ছোট লোকের বাচ্চা, কোনো কাজই তো ঠিক মতো করতে পারিস না। তোকে সেই কখন চা আনতে বলা হয়েছে আর তুই এখন চা নিয়ে এসেছিস? আচ্ছা, তোকে যখন কাজের কথা বলি তখন তুই এমন কেন করিস, হ্যাঁ? আর যখন কাজের জন্য এসেছিলি হাতে পায়ে ধরে কান্না করতে শুরু করেছিলি, ম্যাম আমাকে একটা কাজ দেন, আমার কাজের খুব প্রয়োজন। আর যেই তোকে কাজ দিলাম সেই তো ঢিলামি শুরু হয়ে গেল।
তোকে চা আনতে বলছি 1 ঘন্টা আগে, আর 1 ঘন্টা পর তুই চা নিয়ে আসছিস। আমি বলেছিলাম না আমরা মিটিংয়ে বসলে আমাদের চায়ের দরকার হবে, কিন্তু তুই কোথায় ছিলি? হ্যাঁ, চা নিয়ে কোথায় ছিলি? হারিয়ে গিয়েছিলি। আর আমাদের মিটিং পুরো শেষ, আর এতক্ষণ তুই কোথায় ছিলি? হ্যাঁ, আর আসছিস তো আসছিস, এসে আমার গ্লাসটা ভেঙে ফেলতে চাইছিলি। ম্যাডাম, আপনি তো ওর ভুলভাল কাজ আজকেই দেখেছেন। ও প্রতিদিন সেম কাজটাই করে, ওকে এত এত বকি ও তারপর শুধরায় না, সেম ভুল কাজ করেই যাচ্ছে। আর তাছাড়া তোকে অনেকবার বলেছি না আমি যে ম্যাডামের রুমে যাওয়ার আগে ভালোভাবে চিন্তা ভাবনা করে যাবি আর কাজটা ঠিক মতো করবি। তুই আমার কথা শুনেছিস? একবারও তো শুনিস নেই। হ্যাঁ, আর তোকে বলেই বা কি হবে? তোকে বলিয়ে তো কোনো লাভ নেই। আমার কথা বোঝার মতো সেই শিক্ষা তো তোর নাই। আমার তো দেখে মনে হচ্ছে তোর বাবা রিক্সা চালায়, আর তুই মনে হয় বড় জোর 5 পর্যন্ত পড়াশোনা করেছিস, তার বেশি না। হ্যাঁ ম্যাম, সাব্বির সাহেব একদম ঠিক কথাই বলেছে। ওর চরিত্র অতটা ভালো না। আমি যখন কেবিনে একা থাকি তখনও আমার দিকে খারাপ নজরে খারাপভাবে তাকায়, ঢ্যাপ ঢ্যাপ করে তাকিয়ে থাকে। আমার মনে হয় কি, ওকে যদি আমরা এই অফিসে রাখি তাহলে আমাদের অফিসের বদনাম হবে। ওকে আমাদের অফিস থেকে বের করে দেওয়াটাই বেটার হবে। ব্যাস, অনেক বলেছেন আপনারা। আপনারা আমার সম্পর্কে জানেন? জানেন আমি কে? আমার বাবাকে? আপনারা জানেন না আমার সম্পর্কে যে আমি কে, আমার বাবাকে? যদি আমি আমার পরিচয়টা দেই না, আমার বাবার পরিচয় দেই না, তাহলে আপনাদের কারো পায়ের নিচে মাটি থাকবে না। কে তোর বাবা শুনি? কে তোর বাপ? তোর বাপের নামটা আমাকে একটু বল, আমি একটু শুনি। আমার বাবা খান গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ কোম্পানির একমাত্র মালিক, আর আমি খান সাহেবের ছেলে। হোয়াট? আপনি খান সাহেবের ছেলে? হ্যাঁ, আমি খান সাহেবের ছেলে। এখন আপনারা একটা কথা বলবেন তো, আমি যদি খান সাহেবের ছেলে হই তাহলে এখানে পিয়নের চাকরি কেন করছি? হ্যাঁ, আমি এখানে পিয়নের চাকরি করছি কেন জানেন? কারণ আমার বাবা যত ব্যবসা করে তার সব ব্যবসায় দুর্নীতি, তার সব ব্যবসায় সুদ ঘুষ এসবে ভরা, যেগুলো আমি একদমই পছন্দ করি না। আমি আমার বাবাকে বারবার বোঝানোর চেষ্টা করেছি, বাবা, কালো টাকার ব্যবসা, সুদের ব্যবসা, খারাপ ব্যবসা, স্মাগলিং ব্যবসা, এগুলো ভালো না বাবা, এগুলো ছেড়ে দাও। আমার বাবা কোনোভাবে আমার কথা শোনেনি। আমার বাবা গরিব মানুষের রক্ত চুষে খায়। আমার বাবার যত টাকা আছে গরিব মানুষের রক্ত চোষা টাকা, যেগুলো আমার কখনোই পছন্দ না। আমি আমার বাবাকে যতবার বোঝানোর চেষ্টা করেছি, বাবা তুমি এই ব্যবসা ছেড়ে দাও, আমার বাবা ততবারই আমাকে উল্টাটা বুঝিয়েছে, উল্টা বুঝিয়ে চলে গেছে। আমার বাবা কোনোদিনও আমার কথা শোনেনি, আর সে কারণে আমি আমার বাবাকে ছেড়ে দিয়েছি। আমার আলিশান জীবন ছেড়ে দিয়ে আমি রাস্তায় নেমে এসেছি। আমি আমার বাবার টাকা পয়সার দিকে লোভ করিনি। আমি যদি আমার বাবার টাকা পয়সার দিকে লোভ করতাম না, তাহলে আমাকে আজকে এই পিয়নের চাকরি করতে হতো না, আমি অনেক ভালো থাকতাম। আমি সারা জীবন আমার মায়ের একটা কথা মেনে এসেছি। আমার মা সারা জীবন ছোটোবেলা থেকে আমাকে একটাই কথা বলেছে, আমি যেন কখনো হারাম না খাই, আমি যেন কখনো হারাম ইনকাম না করি। আর আমি আমার মায়ের কথা শুনে আমি আমার বাবাকে অনেকবার বুঝিয়েছি, কিন্তু আমার বাবা কখনো শোনেনি। কিন্তু আমি আমার মায়ের কথায় অনড় ছিলাম। আমি আমার বাবাকে কোনো দিনও সাপোর্ট করিনি, সবসময় চেষ্টা করেছি কীভাবে সৎ থাকা যায়। আর আপনি কী যেন বললেন আমি লেখাপড়া করেছি কত দূর? আমি ক্লাস 5 পাস? ভুল, আমি ঢাকা ইউনিভার্সিটি থেকে মাস্টার্স কমপ্লিট করেছি। আমি পিএইচডি করার জন্য দেশের বাইরে চলে যেতাম, কিন্তু যখনই আমি পিএইচডি করার জন্য বাইরে চলে যাব, আমার কাগজপত্র আমি সাবমিট করে দিয়েছি, ঠিক তখনই আমার বাবাকে বোঝানোর চেষ্টা করি, বাবা তুমি সব অসৎ ব্যবসা ছেড়ে দাও, ভালো পথে আসো। আমার বাবা আসেনি, আর আমি চাই না যে আমার বাবার টাকায় আমি বিদেশে পড়াশুনো করতে যাই। সেজন্য আমি সব কিছু ছেড়ে দিয়ে আমার বাবার থেকে চলে এসেছি। আর এই যে ম্যাডাম, আপনি যেন কি বললেন, আমি আপনার দিকে ড্যাপ ড্যাপ করে তাকিয়ে থাকি, তাই না? নো, ইম্পসিবল। আমি এমন কোনো মেয়ের দিকে এমন কোনো লুক দিই না যাতে করে কোনো মেয়ে আনকমফোর্টেবল ফিল করে। আমি সবসময় মেয়ে মানুষকে সম্মান করি, শ্রদ্ধা করি। আমার মা এটা আমাকে ভালো করে শিখিয়েছে যে মেয়েদেরকে কিভাবে সম্মান করতে হয়, কিভাবে শ্রদ্ধা করতে হয়। আমি কখনো কোনো মেয়েকে খারাপ নজরে দেখিনি। আজ অবধি কোনো মেয়ে আমাকে বলতে পারবে না যে কোনো মেয়ের দিকে আমি খারাপভাবে তাকিয়েছি। শুধুমাত্র আপনি আমাকে বলেছেন। কেন বলেছেন সেটাও আমি জানি। আপনারা কেউই চান না যে আমি এখানে চাকরি করি। আপনারা সবাই চান যাতে করে আমাকে এই চাকরিটা থেকে বের করে দেওয়া হয়। আপনারা একটা জিনিস কেন বুঝেন না, যদি আমার রিজিক এখানে থাকে, আপনারা কেউ আমার রিজিক মারতে পারবেন না। একটা কথা মাথায় রাখবেন, উপরে একজন আছে, আর উপরে একজন যত সময় আছে উনি যেখানে রিজিক লিখে রেখেছে সেখানেই আমার রিজিকের ব্যবস্থা করবেন। আমার রিজিক কেউ মারতে পারবে না। আই এম সরি, আমি আসলে আপনার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে কিছু জানতাম না।
না জেনে আপনার সম্পর্কে অনেক আজে বাজে কথা বলেছি, এমনকি আপনার গায়ে হাত পর্যন্ত তুলেছি। প্লিজ আপনি আমাকে মাফ করে দিবেন। আর তার থেকে বড় কথা হলো, আপনি তো এই পিওনের জবটা ডিজার্ভ করেন না। একটা কাজ করুন, কালকে থেকে আপনি আমার অফিসে ম্যানেজার পোস্টে জব করা শুরু করে দিন। আর তার থেকে বড় কথা হলো, আপনার বাবা এত বড় কোম্পানির মালিক, আপনার বাবার দ্বারাই আমরা এতগুলো কোম্পানি চালাই, অথচ আপনি তার ছেলে হয়ে পিওনের জব করবেন, এটা মানতে পারি না। হ্যাঁ, ম্যানেজার পোস্টের জবটা আমি করতাম যদি আপনি আমার বাবার ব্যাকগ্রাউন্ড না দেখে আমার ব্যাকগ্রাউন্ড দেখতেন। আমার বাবার কথা শুনে আপনি আমাকে ম্যানেজারের পোস্টে চাকরি দিতে চাচ্ছেন, কিন্তু আপনি যদি আমাকে বলতেন যে আপনার এডুকেশন, আপনার কোয়ালিটি দেখে আপনাকে ম্যানেজার পোস্টে চাকরিটা দিচ্ছি, তাহলে আমি করতাম। সরি, আমি আপনার এই ম্যানেজার পোস্টে চাকরিটা করতে পারছি না। আপনি যেহেতু আপনার বাবার পরিচয়ে কাজ করতে চাচ্ছেন না, নো প্রবলেম। আপনি একটু আগে আমাকে বললেন আপনি মাস্টার্স পাস করেছেন, তাহলে আপনি আপনার সিভিটা আমাকে ড্রপ করবেন। আমি আপনার সিভি দেখে যেটা ভালো মনে হবে আপনার জন্য আমি সেটাই করব, বাট পিওনের চাকরিটা না। ঠিক আছে, থ্যাংক ইউ, ক্ষমা করবেন আমাকে। আচ্ছা, চাটা ঠান্ডা হয়ে গেছে, আমি চাটা গরম করে নিয়ে আসি, আপনার বসুন। আচ্ছা ঠিক আছে।